লেখিকা অনিন্দিতার নামেলা অঙ্ক। শেষের ক্লাস দুটো অফ জেনে কলেজ থেকে বেরিয়েছে সবে। একজন পৌর ভদ্রলোক এগিয়ে এলেন ফাল্গুনীর সামনে। ব্যক্তিত্বপূর্ণ কণ্ঠে বললেন, আপনি নিশ্চয়ই ফাল্গুনী দত্তগুপ্ত? আপনার সঙ্গে আমার একটু বিশেষ দরকার ছিল। অবাক হয়ে তাকালো ফাল্গুনী। সে বিশ্বাস করতে পারছে না এই লোক তার নাম জানে, কলেজ অবধি বয়ে এসেছে তার সঙ্গে কথা বলবে বলে। লোকটার পরনে দামি শার্ট প্যান্ট, হাতে ঘড়ি। অজান্তে নিজের কামিজের দিকে চোখ চলে গেল তার। পুরনো হয়েছে, সুতো উঠে গেছে বেশ কয়েক জায়গায়, কেচে কুচে এখনো চালিয়ে নিচ্ছে সে। এত ঝড়ঝাপটার মাঝেও যে সে পড়াশুনোটুকু চালাতে পারছে বলে তার জন্য প্রত্যেক দিন সে ঈশ্বরকে ধন্যবাদ দেয়। ভয় হয় বুকের গভীরে, কবে হয়তো এটাও বন্ধ হয়ে যাবে। কিন্তু এমন ধোপদুরস্ত পোশাক পরা লোকের তার মতো অতি সাধারণ এক মেয়ের কাছে কি কাজ? একটু থমকে বলল, আমি ফাল্গুনী বিশ্বাস। কিন্তু আমার সঙ্গে আপনার তো ঠিক দরকার আছে নিশ্চয়ই। সৌম্যদর্শন ভদ্রলোক হাসলেন। এই বছরই তো আপনি 18 স্পর্শ করলেন। নীরবে ঘাড় নাড়ল সে। আসলে আপনার মা আমাকে। বহুদিন পর অন্য একজন মানুষের মুখে মায়ের কথা শুনে চোখে জল চলে এলো ফাল্গুনীর। বহুদিন হয়ে গেল বাড়ির আলোচনায় মা ব্রাত্য হয়েছেন। ধুলো মাখা ছবি স্থান পেয়েছে ড্রয়ারে। মানুষটা হারিয়ে গেছে, সেই সঙ্গে নিষ্ঠুর হস্তক্ষেপে মুছে ফেলা হয়েছে তার স্মৃতিগুলো। ধরা গলায় বলল সে, আপনার বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে। অনেকদিন আগেই আমার মা পৃথিবী ছেড়ে। আমি সব জানি মিস ফাল্গুনী দত্তগুপ্ত, কিন্তু সেই সঙ্গে আমি এমন অনেক কিছু জানি যা আপনি জানেন না। চলুন ওই সামনের ক্যাফেটায় বসা যাক। আপনার সঙ্গে আমার কিছু আলোচনা আছে, বলা ভালো কয়েকটা কথা জানানোর আছে। একটু আমতা আমতা করে ফাল্গুনী। সে জানে কলেজের সামনের সুদৃশ্য এই ক্যাফেটায় অনেক খরচা। কুহেলি, অমিতা, দেবস্মিতারা যায় মাঝে মধ্যে। সেদিন ওদের পোশাক, চলনে বলনে একটা অন্যরকম আবেদন থাকে। মোবাইল খুলে পাউট করে, বারবার নিজেদের দেখে, একে অন্যকে মনে করিয়ে দেয় অ্যাস্থেটিক ছবি তোলার কথা। তার পোশাক আশাক বড্ড সাধারণ, অমন দামি ক্যাফেতে যাওয়ার উপযুক্ত নয়। আপনি তো আমাকে এখানেও বলতে পারেন, আসলে ওখানে। কথাগুলো গুরুত্বপূর্ণ, সময় লাগবে। এভাবে রাস্তায় দাঁড়িয়ে বলা সম্ভব নয়। কিন্তু আমার কাছে কোনো রকম টাকা নেই। টাকার চিন্তা আপনাকে করতে হবে না। আমার শুধু খানিকক্ষণ বসার জন্য একটা জায়গা দরকার। আর বিনা খাদ্যে বসা যায় না, তাই হয়তো সামান্য কিছু অর্ডার করতে হবে। আশা করি এরপরে আর আপত্তির কোনো কারণ থাকছে না। এই পোশাকে অত দামি ক্যাফের ভেতর যেতে ফাল্গুনী লজ্জা লাগলেও কৌতূহল বড় বালাই। এতক্ষণে সে দেখে নিয়েছে ক্লাসমেটরা তাকে দেখছে এই পৌর ভদ্রলোকের সঙ্গে কথা বলতে। আর অপেক্ষা করল না সে, পায়ে পায়ে ঢুকে পড়ল মায়াবী আলো দিয়ে সাজানো ক্যাফেতে। বাইরে বিকেল, অথচ এই ক্যাফের ভেতর আলো আধারি খেলা। এ যেন চেনা জগতের মাঝে এক অন্য জগৎ। সন্ধে নামার পর ক্যাফে থেকে বেরোলো ফাল্গুনী। ততক্ষণে তার চোখের সামনে থেকে ধূসর রং মুছে গেছে। প্রথমবারের জন্য এই পৃথিবীটা গোলাপি লাগতে শুরু করেছে। রঙের সন্ধান পেয়েছে সে পৌর সুদেব সেনাপতির কাছে। আজই সে জেনেছে বহুদিন আগে থাকতে অরুন্ধতী দত্তগুপ্তের বিশ্বস্ত সেনাপতি ছিলেন সেনাপতি। মৃত্যুর এত বছর পরেও একই রকম বিশ্বস্ত আছেন। মা যে তার জন্য এতটা ভেবে রেখে গেছে আজকের আগে কখনো কি সেটা টের পেয়েছিল সে? পকেটে হাত দিয়ে লম্বা পেতলের চাবিটা অনুভব করল সে। মনে হচ্ছে এতদিন বন্দি দশা কাটবে, এবার স্বাধীন হবে সে। এই স্বাধীনতার খোঁজ করেছে সেই ছোট থেকে, কিন্তু স্বাধীন হওয়া সহজ নয়। পায়ের তলার মাটি ঝুড়ো হলে স্বাধীন হওয়া যায় না। জ্ঞান হওয়ার পর থেকেই সে জেনেছিল মা নেই তার, হারিয়ে গেছে কোন সুদূরে তারাদের দেশে। সামান্য দুষ্টুমি করলে বিরক্ত মুখে ঠাম্মা বলতো, এই এক কপালে জুটলো আমার, সারা জীবন সংসারের ঘানি টেনেও রেহাই মিলল না। ভেবেছিলাম শান্তিতে কাশি বাস করব, তাও হলো না। অথচ যেদিন সত্যি সত্যি রেহাই মিলল, বাবা দায়িত্ব নিয়ে গ্রামের ট্রেনে উঠিয়ে দিয়ে এলো। সেদিন কাঁদো কাঁদো মুখে কত করে বলেছিল ঠাম্মা, আমাকে এভাবে পর করে দিস না খোকা, এই সংসারটা যে আমি বড্ড ভালোবাসি। সে অবাক হয়েছিল, ঠাম্মা তো মুক্তিই চেয়েছিল, তবে কাঙ্ক্ষিত মুক্তির দিনে এত কান্নাকাটি কেন?
বাবা অবশ্য ভালোবাসতো তাকে, কিন্তু দিনের পর দিন মায়ের আক্ষেপ শুনতে শুনতে একদিন গম্ভীর মুখে বিয়েতে মত দিল। বড় খুশি হলো ঠাকুমা, নিজের পছন্দের মেয়ে বউ হয়ে বাড়িতে আসবে। সব সময় বলতে লাগলো, বোঝাতে লাগলো নতুন মায়ের সঙ্গে ফাল্গুনীকে কতটা ভালো ব্যবহার করতে হবে, আর যখন তখন বাবার কাছে গেলে চলবে না, মাকে ভালোবাসতে হবে। বাড়িতে মা আসবে বলে সে আগে ভাগে উত্তেজিত ছিল। ঠাকুমার কথায় আরো উত্তেজিত হয়ে উঠল। অধীর চিত্তে অপেক্ষা করতে লাগলো নতুন মায়ের আগমনের পদধ্বনির। রাত বাড়তে না বাড়তেই নতুন মায়ের ঘরের যখন দরজা বন্ধ হলো সেদিন কিছুই মনে করেনি ফাল্গুনী। আসলে কিছু মনে হওয়ার কথা মনেই হয়নি তার। তার অনেক আগে থেকে সে ঠাম্মার কাছে থাকা অভ্যেস করে ফেলেছিল। বালিশ জড়িয়ে একপাশ ফিরে স্বপ্ন দেখতে দেখতে রাত পার করে দিত। প্রথম তালটা কাটলো স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে কথা বলে। বেশ বুঝে গেল সে নতুন মা তার নিজের মা নয়, সৎ মা। আর সৎ মারা যাই হোক, যত ভালোই হোক, কখনো নিজের হয় না। আর ফাল্গুনের মনের মধ্যে শেকড় গেড়ে বসা সেই ভাবনায় ঘৃতাহুতি দিল অরুণা। সবসময় থাকলো দূরে দূরে, কখনোই বুকে জড়িয়ে ভুল ভাঙালো না ফাল্গুনির। বলল না, মায়ের আবার কোনো নাম, কোনো পরিচয়, কোনো জাত হয় নাকি? সময়ের প্রবাহমানতার সঙ্গে সঙ্গে একাকিত্বের জালে বন্দিনী হয়ে পড়ল ছোট্ট মেয়েটা। কিন্তু সেদিকে চেয়ে দেখার সময় ছিল না কারোর হাতে। ব্যস্ত দুনিয়ার আড়ালে থেকেই ছোট্ট ফাল্গুনি সাজাতে লাগলো তার নিজের দুনিয়া। সেখানে সেই প্রিন্সেস, সেই কুইন, আর সেই মেড। অনেকদিন পর আজ হাসি মুখে বাড়ির পথে পা বাড়িয়েছিল ফাল্গুনী, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে গেল অরুণার কথা। তার হাসি মুখ কোনোদিনই সৎমা অরুণার সহ্য হয় না। মুখে তেমন কিছু বলে না বটে, কিন্তু শীতল ব্যবহারে বুঝিয়ে দেয় বেশ তার সংসারে সতীনের এই মেয়েটি অপাংতেয়। তাকে হাসি খুশি দেখলে অরুণার জীবনে শান্তি অস্তমিত হয়। অফিস ফেরত বাবা এলে তুমুল ঝগড়া লাগে, আর সেই ঝগড়ার মাঝে ভেসে আসা যাবতীয় মন্তব্য তাকে কেন্দ্র করে আবর্তিত হয়। মনে হয় সে আগাছা কচুরিপানার মতো এই সংসার নদীতে ভেসে আছে, পাক খাচ্ছে। কেউ চায় না তাকে, কোনোদিন চায়নি কেউ। কিন্তু আজ বহুদিন বাদে তার মনে হচ্ছে অন্য কেউ চাক বা না চাক, অরুন্ধতী দত্তগুপ্ত ভীষণ রকম চেয়েছিল তাকে। তাই সে যতদিন বেঁচেছে হৃদয় মাঝে আগলে তাকে বড় করেছে। নিজের মৃত্যু ঘণ্টার সংকেত পাওয়ার পরও ভেঙে পড়েনি। সন্তান যাতে পরবর্তী জীবনে নিশ্চিন্তে এগিয়ে যেতে পারে সে ব্যবস্থা করে গেছে নিঃশব্দে। একটা দীর্ঘশ্বাস পড়ল। ঈশ্বর যদি মাকে তার কিশোরী বেলা অবধিও বাঁচিয়ে রাখতেন, হয়তো তার জীবনটাও আর পাঁচটা সাধারণ মেয়ের মতো স্বাভাবিক হতো। বাড়ি ফিরে দেখলো সেজেগুজে তৈরি হচ্ছে সুবেশ। কোথাও যাবে বোধহয়। হাই স্কুল পড়ুয়া সুবেশের পরনে দামি শার্ট, ব্র্যান্ডেড জিনিস, পায়ের জুতোটাও ঝকঝকে। পেছন পেছন ঘুরে অরুণা ছেলেকে সেধে চলেছেন। খেয়ে নে বাবা, একটু অন্তত খেয়ে যা। উদ্ধত স্বরটা ঝাপটা মারলো কানে। বললাম তো পিৎজা পার্টি আছে, টাকাটা দাও তাড়াতাড়ি। এইসব ঘরের উৎপটাং ভাত, ডাল, মাছের টুকরো আমার ভালো লাগে না। ভিকির মা কি সুন্দর পিৎজা, পাস্তা, নুডলস বানায়। সেদিন সিজার স্যালাড বানিয়েছিল ভিকি ডায়েট করছে বলে। এমনি এমনি অমন সুন্দর ফিগার ভিকির, আর তুমি সারাদিন খালি ডাল ভাত আর ঝোল ভাত। আমতা আমতা করে অরুণা। সেদিনই তো এগরোল আর চাউমিন বানিয়ে দিলুম, এসে বললি যে বন্ধুরা বলেছে ভালো। তাতে আমি একেবারে উদ্ধার হয়ে গেছি। কত করে বললাম একটা স্পোর্টস বাইক কিনে দাও। উৎপল, সুজিত, অনিমেষ সবার আছে, শুনলে কথা। ভিকি তো হারলে ডেভিডসন কিনেছে। মানছি তোমাদের অত পয়সা নেই, কিস্তিতে একটা বাইক তো কিনে দিতে পারো নাকি? বন্ধুদের সঙ্গে দেখা করতে যাও এখন ওই ঝরঝরে গিয়ারওয়ালা সাইকেল নিয়ে। তোমাদের জন্য আমার সম্মানটা বিরক্তিকর মানুষ সব। বিড়বিড় করে অরুণা কি বলল বুঝতে পারলো না ফাল্গুনি, কিন্তু তারপরেই চোখ তুলে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্তিতে কুঁচকে গেল মুখ চোখ। সে বোধহয় চায়নি মা ছেলের মধ্যেকার কথা কাটাকাটি ফাল্গুনির কানে যাক। এসে গেছো, এত তাড়াতাড়ি ফিরলে যে? দেরি হয়ে গেল। শ্রাবণী ম্যাম কয়েকজন ছাত্রছাত্রীকে ডেকেছিলেন স্পেশাল ক্লাসের উদ্দেশ্যে। মাথা নিচু করে বলল সে। স্পেশাল ক্লাস? উদ্ধার করে দেবে একেবারে পড়াশোনা শিখে। এই জন্যই চাইনি আমি তুমি কলেজে পড়ো। কি লাভ? অর্ধেক দিন তো স্পেশাল ক্লাস, ল্যাব, ওই যত সব ভাবি যাবি। কিন্তু আমার কথা এ বাড়িতে কে শোনে? কিচেনের স্ল্যাবে তোমার খাবার ঢাকা দেওয়া আছে, খেয়ে নিয়ে নিজেরটুকু মেজে নিও। আজ কিন্তু মাছ হয়নি। হাতে ধরা থালায় বড় বড় দুটো মাছের পিস। বিরক্তি ভরা মুখে অরুণা বলল, এদিকে কি দেখছো? জানোই তো ভাই এমনিতে ভাত খেতে চায় না, ওর জন্য তাই করে দিতেই হয়। তুমি আবার নজর দিও না যেন। নজরে নজরে আমার সংসারটা।
চুপচাপ ভেতরে চলে এলো সে। কি বলবে, কাকে বলবে, কে শুনবে কথা তার? কিন্তু বাথরুমের চার দেওয়ালের মধ্যে ঢুকতেই আর সামলাতে পারল না নিজেকে। উদ্গত কান্না নিঃশব্দে ঝরে পড়তে লাগলো ফ্লোর টাইলসের ওপর। কেউ কখনো তাকে আদর করে খাওয়ায়নি, করেনি যত্ন। খাবার নিয়ে পেছন পেছন ঘোরাতো স্বপ্ন। ঠাকুমার ভাত মেখে বসিয়ে দিত সামনে, খিদের চোটে খুঁটে খুঁটে খেত সে। কিন্তু কোনো দুঃখ ছিল না তাতে। সে তো জানতেই পারেনি যত্ন কাকে বলে, অন্তত যতদিন না সুবেশ জন্মালো। বাবার নতুন মায়ের মনোযোগের পুরোটাই কেড়ে নিল সে। ব্রাত্য ছিল আগেই, এবার যেন প্রান্তিক মানুষের মতো নিজের বাড়িতেই কোণঠাসা হয়ে পড়ল ফাল্গুনী। জীবনের স্বরূপ প্রতিদিন নতুন নতুন রূপে তার কাছে প্রতিভাত হতে লাগলো। ঠান্ডা খিচুড়ি নাড়াচাড়া করতে করতে ভাবল সে, এই মুহূর্তে কাউকে কিছু জানাবে না। এই বাড়িতে থেকে ডিগ্রিটা কমপ্লিট করবে। জামার পকেটে হাত দিয়ে দেখলো একবার, পেতলের লম্বা চাবিটা ঠেকলো হাতে। নিশ্চিন্ত হলো সে, হলো তৃপ্ত। মুক্তির চাবিকাঠি তার পকেটেই আছে, কিন্তু সময় এখনো আসেনি। পরের দিন কলেজে না গিয়ে নির্দিষ্ট ঠিকানায় গেল ফাল্গুনী। সুন্দরভাবে সাজানো গোছানো একটা কমপ্লেক্স। চাবিতে লেখা নম্বর দেখে নির্দিষ্ট নম্বরটা বলতে সিকিউরিটি তাকে ফ্লোর নম্বর 14 যেতে বলল। দরজার সামনে দাঁড়িয়ে খানিকক্ষণ থমকালো সে। বাইরে থেকেই বোঝা যাচ্ছে এই আবাসন বেশ বিলাসবহুল। লম্বা পেতলের চাবিটা বের করে বুক ভরা নিঃশ্বাস নিল সে। চাবি লাগিয়ে ঘোরাতেই খুলে গেল দরজা। ভেতরের দিকে এক ঝলক তাকাতেই থমকালো একটু। সবকিছু পরিপাটি পরিষ্কার। তবে কি এই ফ্ল্যাটে মানুষজনের আনাগোনা রয়েছে? তুমি এখানে এসেছো দেখে খুব ভালো লাগছে। পেছন থেকে চেনা গলার স্বর শুনে হাসলো ফাল্গুনী। মায়ের বিশ্বস্ত সেনাপতি এসে পড়েছেন। আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই, কিন্তু এবার তো আমায় একটা সম্বোধন দিতে হয়, যা তোমার আমার মধ্যে নতুন সম্পর্কের সূচনা করবে। আঙ্কেল চলবে? কাকাবাবু বলি? মিষ্টি হাসলো সে। নিশ্চয়ই, তোমার যা ইচ্ছে। এই নাও। চামড়ার ব্যাগ খুলে লম্বা একটা খাম বের করেন তিনি। তোমার জন্য। তোমার মায়ের লেখা চিঠিগুলো এতেই আছে। এই ফ্ল্যাটটাও আমি অরুন্ধতির কথা মতো তোমার জন্য কিনেছি, সাজিয়েছি নিজে দাঁড়িয়ে। একটা কথা মাথায় রেখো সব সময়। দমবন্ধ পরিবেশে বাঁচতে বাঁচতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। আপনি আমায় নতুন জীবন দিয়েছেন কাকাবাবু, দিয়েছেন নিজের মতো করে বাঁচার সাহস। বলুন দয়া করে, এই চিঠিগুলো কোনোদিন যেন তোমার বাবা বা নতুন মায়ের হাতে না পড়ে। যত্ন করে গুছিয়ে রাখবে। আসি আজ। ফাল্গুনীর মাথায় হাত রাখেন। নিজের লড়াই নিজেকেই লড়তে হয়। জয় করতে পারলে দুর্বলতাই হয়ে ওঠে শক্তি। শূন্য নিস্তরঙ্গ ফ্ল্যাট, কিন্তু ফাল্গুনীর মাথায় সেসব নেই। শূন্য চোখে সাদা কভার পরানো সোফায় চুপচাপ বসে আছে। কি টেবিলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কয়েকটা চিঠি। ভাবছে, সে কেবলই ভাবছে। তবে কি মা সবটাই বুঝতে পেরেছিল? তাই এত গোপনীয়তা? অনেকটা দেরি হয়ে গেছে। কি করবে সে এতদিন বাদে? কিভাবে প্রমাণ করবে সে? কিভাবে? কে শুনবে তার কথা? শূন্য থেকে শুরু করা সহজ নয়। কতদূর জানেন সেনাপতি কাকাবাবু? মায়ের অতীতের গল্প কিছুই জানা নেই তার। শিশু মনে চাপ বাড়বে এমন অজুহাতে বাড়িতে টাঙানো ছবিগুলো নতুন মা আসার পরপরই খুলে রাখা হয়েছে। কিন্তু মায়ের অতীতের গল্প যে জানতেই হবে তাকে, নইলে রহস্যের জট খুলবে না। প্রথম চিঠিটা খুলল সে। জীবন প্রদীপ নিভু নিভু আজ, কিন্তু কার জন্য? আমি তো বাঁচতে চেয়েছিলাম ফল্গুর জন্য। অথচ পরিহাস জীবন এই বিন্দুতে এনে দাঁড় করিয়ে দিল। আমার মেয়ের ভবিষ্যৎ রক্ষা করা দায়িত্ব আমার। সেই দায়িত্বভার উপযুক্ত মানুষের হাতে দিয়ে যেতে হবে। কিন্তু আমার যে কেউ নেই। বাঁচতে বড় স্বাদ হয়। টুপটাপ জলগুলো বাধাহীনভাবে ঝরে পড়ছে। মোহনায় এসে যেমন নদী মিশে যায় সাগরে, সেও যদি তেমনভাবে মিশে যেতে পারত মায়ের সঙ্গে। কিন্তু তা যে আর হবার নয়। চিঠির বান্ডিলগুলো দেওয়াল আলমারিতে ঢুকিয়ে ঝুলতে থাকা চাবির গোছা দিয়ে লক করল সে। দেরি হবে বাড়ি ফিরতে, তবু আজ সে একটা জায়গায় যাবেই যাবে। মায়ের সমস্ত কথা সেই মানুষটাই জানে কেবল। সেই হয়তো পারবে এই ধাঁধার জট খুলতে। 9:30। পা চালালো ফাল্গুনী। বড্ড রাত হয়ে গেল আজ ফিরতে। কিন্তু সত্যের সন্ধান করতে গেলে সময়ের পরোয়া করলে চলবে না। ইতিমধ্যে কেটে গেছে অনেকখানি সময়, আর অপেক্ষা নয়। সত্যকে সামনে আনতে যতদূর যাওয়ার কথা সে যাবে। কোনো বাধাই তাকে তার লক্ষ্য পূরণের পথ থেকে সরিয়ে আনতে পারবে না। গেট খুলে ঢোকার অপেক্ষা কেবল। অরুণার ব্যঙ্গাত্মক কণ্ঠস্বর কানে এলো। ফেরার সময় হলো তাহলে?
আর তুমি তখন থেকে ভেবে মরছিলে, এত ব্যস্ত ছিলে যে বাবার সামান্য ফোন কলটুকু ধরারও সাধ্য ছিল না তোমার। একজন কলেজ পড়া মেয়ের কতখানি ব্যস্ত থাকতে পারে। ব্যাগ থেকে মোবাইলটা বের করে স্ক্রিনের দিকে তাকিয়ে নরম স্বরে বলল ফাল্গুনী, অপর্ণার বাড়িতে নেটওয়ার্ক ছিল না হয়তো, আমি দুঃখিত। এরকম আর হবে না। আসলে কয়েকটা জরুরি নোটসের জন্য। ভেতরে ঘর থেকে বাবার পায়চারির শব্দ শুনতে পাচ্ছিল সে। ফাল্গুনী নরম গলার কৈফিয়ত শুনে সে শব্দ খানিক দ্রুত হলো। পরক্ষণে দীর্ঘদেহী অবয়বটা দেখা গেল দরজার ফ্রেমে। সামান্য থেমে চিবিয়ে চিবিয়ে বলল, তোমার নতুন মায়ের অমতে নিজের দায়িত্বে আমি তোমায় কলেজে পড়তে পাঠিয়েছিলাম, কিন্তু কলেজে পাঠানোর অর্থ যদি নিয়ম শৃঙ্খলার অবক্ষয় হয়, দিনে দিনে তুমি স্বাধীন চেতা হয়ে ওঠো, সেক্ষেত্রে আমায়ও নতুন করে ভেবে দেখতে হবে। অন্য সময় হলে হয়তো সে চুপ করে ঘরে চলে যেত, কিন্তু মায়ের পুরনো সে চিঠির গভীরে লুকিয়ে থাকা কান্নার শব্দ তাকে কিছুতেই শান্ত থাকতে দিল না। বাবার চোখের দিকে সোজাসুজি তাকিয়ে বলল, মা কিভাবে মারা গিয়েছিল? মুহূর্তে সুজনের মুখে অস্বস্তির ছায়া পড়ল। এতদিন বাদে এই প্রশ্ন কেন? তুমি তো জানো আমি এখন 18, পূর্ণ বয়স্কা। নিজের অতীতকে চেনা জানার পূর্ণ অধিকার রয়েছে। 18 বিড়বিড় করল সুজন। 18 পেরোনো মানেই বড় হয়ে যাওয়া নয়। এখন ঘরে যাও, পরে আমি তোমার সঙ্গে কথা বলবো। হয়তো চলেই যেত ফাল্গুনী। সেই মুহূর্তে গেট ঠেলে সুবেশকে ঢুকতে দেখে থমকে দাঁড়িয়ে পড়ল সে। ছেলেকে দেখে সুজন গম্ভীর মুখে কিছু একটা বলতে যাচ্ছিল। নতুন মা তাড়াতাড়ি ছেলের দিকে তাকিয়ে বলে উঠল, অম্বরীশের বাড়ি থেকে স্পেশাল নোটস আনতে গিয়েছিল, বলে গিয়েছিল আমাকে সামনে উচ্চ মাধ্যমিক, মন দিয়ে পড়াশোনা না করলে পাশ করতে পারবে, ওকে তো জয়েন্টেও বসতে হবে। সম্পদ স্যারের কাছে পড়ে অম্বরীশ, উনি জয়েন্টের স্পেশাল কোচিং দেন। আমাদের অত টাকা কোথায়? তাই তো সুবেশ তোমার পয়সা বাঁচাতে আমাদের ছেলে খুব বুঝদার। ফাল্গুনের দিকে অবহেলা ভরা দৃষ্টিতে একবার তাকিয়ে গম্ভীর মুখে সুবেশ ভেতরে চলে গেল। রাতের খাবার কিচেন স্ল্যাবে ঢাকা দেওয়া আছে, খেয়ে নিয়ে কিচেনটা গুছিয়ে রেখো, কাল সকালে আমায় আবার রান্না করতে হবে। কিশোর ছেলের তদারকি করতে অরুণাও পিছু পিছু গেল। ততক্ষণে সুজন ঘরের ভেতর ঢুকে গেছে। ফাঁকা উঠোনে একাকী দাঁড়িয়ে রয়েছে ফাল্গুনী। ওপরে তারা ভরা আকাশ। ভাবছে নতুন করে সেনাপতি কাকাবাবুর সঙ্গে দেখা করার পর সে ভাবতে বাধ্য হচ্ছে। বাবার ওই অস্বস্তি ভরা চাউনি যেন নীরবে বলে চলেছে যা জানতো এতদিন সে তার পুরোটাই সত্য নয়। প্রকৃত সত্য খুঁজে বের করা দায়িত্ব তাকে নিজের কাঁধে তুলে নিতে হবে। গভীর রাতে নারী পুরুষের ফিসফিসে কণ্ঠস্বর শুনতে পেল সে। এর জন্যই তো এতক্ষণের অপেক্ষা। পুরুষ কণ্ঠ বলল, 18 অরুণা, জানো তো 18 বড় ভয়ঙ্কর বয়স। কোনো বাধা মানতে চায় না। তুমি কিন্তু ফাল্গুনের খেয়াল রাখতে ভুলো না। অন্ধকারে ডুবে গেল ঘর। শব্দরা হলো নিশ্চুপ। কয়েক মুহূর্ত অপেক্ষা শেষে পায়ে পায়ে ঘরের দিকে ফিরতে লাগলো ফাল্গুনী। এমন সময় সে অবাক হয়ে দেখলো এখনো অবধি সুবেশের ঘরে আলো জ্বলছে, অথচ দরজা ভেতর থেকে বন্ধ। আলোর সূক্ষ্ম রেখা বেরিয়ে আসছে দরজার ফাঁক দিয়ে। বন্ধ ঘরে একলাটি এত রাতে কি করছে সুবেশ? এতদিন সে নিজেকে এবারে সমস্ত কিছু থেকে আড়াল করে রেখেছিল। ভুল করেছিল হয়তো, কিন্তু আজ আর নয়। বহু চেষ্টায় মনের ভেতর জমাট বাঁধা ভয়কে সে জয় করেছে। সত্য অবধি পৌঁছতে গেলে এবারই প্রতিটা খুঁটিনাটি সম্পর্কে তাকে ওয়াকিবহাল থাকতে হবে। কান পাতল সে। সুবেশের চাপা গলা ভেসে এলো, আমি তো জানি সোনা, সামনে তোমার বার্থডে। দেখো না কেমন বন্ধুদের সবাইকে নিয়ে সারপ্রাইজ পার্টির অ্যারেঞ্জ করি। তোমার পছন্দের রেস্তোরাঁয় সেজে উঠবে নতুন সাজে। ইয়া বাবা, আই প্রমিস। আমার নিজের বলতে আর আছেটা কি তুমি ছাড়া? মা বাবাকে নিয়ে চিন্তা আমি করি না, কি বা দিতে পেরেছে আমায়, ভবিষ্যতে বা কি দিতে পারবে। জানো পৌলমী, এই মধ্যবিত্ত জীবন বাঁচতে বাঁচতে হাঁপিয়ে উঠি। এই সব কিছু থেকে আমিও বেরোতে চাই। টাকা চাই, অনেক টাকা। আর চাই তোমাকে, আমার বারবি গার্ল। এতক্ষণ দম চেপে দাঁড়িয়েছিল ফাল্গুনী, এবার আস্তে ধীরে দম ছাড়ল। ঠিক তখনই আবারও সুবেশের গলা কানে এলো, বড্ড আস্তে, কিন্তু এবারই দরজাগুলো সস্তা কাঠের, তাই শুনতে কোনো অসুবিধা হলো না। 25,000 টাকা লাগবে এ মাসেই, প্লিজ। আমার প্রিন্সেসের বার্থডে, কথা দিয়েছি। কাজ কি তোমার করে দিই না? যাই বলো, সব সময় থাকি, ঝুঁকি নিয়ে হলেও। তাহলে তুমি যদি এভাবে বলো, আমি তো তোমার ভরসাতেই। শুক্রবার, ঠিক আছে, হয়ে যাবে কাজ। আমি ঠিক ম্যানেজ করে নেব। তোমার হাত আমার মাথায় থাকলে আমি কোনো কিছুর পরোয়া করি না।
উল্টো দিকের মানুষটার কথাগুলো শুনতে পেলে ভালো হতো, কিন্তু উপায় নেই, নীরবতা চারিপাশে। নিভে গেছে আলো, খুট করে দরজা খোলার শব্দ হলো। অন্ধকারের সঙ্গে নিজেকে মিশিয়ে নিল ফাল্গুনী। বাঁচতে হবে তাকে, মুখোশ উন্মোচন সহজ নয়। অনেক রহস্য লুকিয়ে আছে তার অগোচরে। নিজের ঘরে ফিরেও সহজে দু চোখের পাতা সে এক করতে পারল না। সুবেশ তাকে দিদির সম্মান না দিলেও সে নিজের ভাইয়ের মতোই দেখে তাকে। ভাবে তার ভালো মন্দ নিয়ে। মনে হচ্ছে কোনো ভুলভাল পথে জড়িয়েছে সে। যেভাবেই হোক সেখান থেকে বের করে আনতে হবে। এই বয়সটাই যে ভুল করার। যাই ঘটুক, নিজের একমাত্র ভাইকে সে অন্ধকারের মাঝে হারিয়ে যেতে দেবে না, কিছুতেই না। পরদিন কলেজ থেকে ফিরে দেখলো সমাপ্তি এসেছে। সমাপ্তি ফাল্গুনীর পিসি, সুন্দরী, সাজগোজের পরিপাটি বেশ, পরনে হালকা নীল শিফন, মানানসই সিটি গোল্ডের গয়না, ঘড়ি, ছোট ভ্যানিটি ব্যাগ। দেখে মনে হয় আর্থিকভাবে যথেষ্ট সক্ষম, কিন্তু ভেতরের খবর একমাত্র এবাড়ির লোক জানে। যখনই আসে তখনই সুজনের নিজের একমাত্র দাদার কাছে লম্বা চওড়া দাবি নিয়ে আসে, যার পুরোটা না মেটালেও কিছুটা মেটাতেই হয়। ঘ্যান ঘেনে স্বভাবের সমাপ্তি ঠিক পারে দাবি আদায় করে নিতে। অবশ্য ঠাম্মি গ্রামের বাড়িতে চলে যাওয়ার পর আর অরুণার দিনের পর দিন ঠান্ডা ব্যবহারে আসা যাওয়ার পরিধি কমেছে অনেক। তবু দাদার ওপর নিজের অধিকার ফলাতে মাঝে মধ্যে ব্যাগ গুছিয়ে চলে আসে সমাপ্তি। তাতে দাদা বৌদির অসুবিধা হলে তার বয়েই গেছে। হালকা হেসে নিজের ঘরে চলে যাচ্ছিল ফাল্গুনী। সমাপ্তি থামালো তাকে। কোত্থেকে আসছিস? বেলা তো গড়াতে চলল। কলেজ থেকে, সংক্ষিপ্ত উত্তর দিল সে। বড্ড ক্লান্ত লাগছে, আজ কোনো অফ ছিল না, আমি তবে ঘরে যাই। পড়াশোনা করে এলে ক্লান্ত লাগাই স্বাভাবিক, বিশ্রাম করো, আমি তোমার ঘরে সন্ধ্যের জলখাবার দিয়ে আসছি। মেকি হাসলো অরুণা। মন দিয়ে লক্ষ্য করেছে কোনো এক অজ্ঞাত কারণে সমাপ্তির সামনে কখনো অরুণা তার সঙ্গে খারাপ ব্যবহার করে না। দাদা নিজের মেয়ের বেলা, তুই ঠিক টাকা জোগাড় করে কলেজে পড়াচ্ছিস, দামি দামি বই মাস্টার দিচ্ছিস, অথচ আমি যখন তোর আর মার কাছে আর একটু পড়তে চাইলাম, কেউ আর টাকার জোগাড় করতে পারলো না। অনুযোগের সুর বাজে সমাপ্তির গলায়। পুরনো কথা কেন টেনে আনছিস? তুই তো জানিস বাড়ির পরিস্থিতি কি ছিল। তাছাড়া নিজেই তো তখন উৎপলের সঙ্গে চুটিয়ে প্রেম করছিস। বিয়ে করার জন্য পাগল হয়ে উঠেছিলি। মায়ের অনুরোধে উপরোধে বাধ্য হয়ে অফিস থেকে লোন নিয়ে 2 মাসের মধ্যে। বিরক্তি ভরা কণ্ঠে বলে সুজন, সেদিন অরু নিজের গয়নাগুলো আমার হাতে তুলে না দিলে উৎপলের সঙ্গে তোর বিয়েটা হতো কিনা যথেষ্ট সন্দেহ আছে। মুখে বুঝে ছায়া পড়ল সমাপ্তির। বৌদি তো নেই আর, সে কবে গয়নাগুলো দিয়েছে সে। বারবার সেটা মনে করিয়ে দেওয়ার কি আছে? আর তুই যা দিয়েছিস সেটা তো নিজের বোনকেই দিয়েছিস। ভাইরা বোনের সুখের জন্য সবকিছু উজাড় করে দেয়। মায়ের পেটের বোনের থেকে মরা বউয়ের গয়নার দাম তোর কাছে বেশি হলো? পরিস্থিতি জটিল দিকে যাচ্ছে দেখে অরুণা দ্রুত পায়ে ঘরে এলো। রাতে এখানে খাবে তো ঠাকুরঝি, কি করব তাহলে? আর খাওয়া কথার যা থাপ্পড় খেলাম দাদার কাছে, তাতেই পেট ভরে গেছে। অথচ এই সম্পত্তি গ্রামের সম্পত্তিতে আমারও সমান ভাগ আছে। নেহাত তোমাদের অসুবিধা হবে বলে ফিরে দেখি না। দেখ বনু, ইমোশনাল ব্ল্যাকমেলের বয়স আমাদের দুজনেরই গেছে। সংসারী মানুষ আমরা। কি জন্য এসেছিস খোলাখুলি বললে তোরও সুবিধা, আমারও। উঠে দাঁড়ালো সুজন। এবার সে একটু বেরোবে। মাথার রক দুটো বোনের কথার ঝাঁঝে দপ দপ করে জ্বলছে, ছাড়ানো দরকার। সব বুঝতে পারছে ফাল্গুনী। এতদিন যদি পারিবারিক আলোচনাগুলো সে মন দিয়ে শুনতো, তাহলে হয়তো আরও আগেই সব বুঝতে পারত। এই পরিবারকে নিজের সবটুকু দিয়েছে মা, কিন্তু বদলে কখনো যোগ্য সম্মান পায়নি। সেই যন্ত্রণাকে বুকে ধারণ করেই হয়তো তিলে তিলে নিজেকে শেষ করে দিয়েছে। এখন সে বেশ বুঝতে পারছে যাওয়ার সময় ঠাকুমার বলা কথাগুলো। ঠাকুমা যা করেছিল তার ফলই পেয়েছিল সেদিন, নতুন মায়ের ব্যবহার স্বরূপ। আমি তোকে এই সংসারে রানী করে আনলাম, আর তুই কিনা আমার নিজে হাতে সাজানো সংসার থেকে আমাকে দূর করে দিলি। এ আমি কি করলাম, কেন করলাম? সেদিন যদি এখনো চোখ বুজলে সে দেখতে পায় ঘরের এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বাবা। মুখের ভাষায় বা চেহারার ভঙ্গিমায় কোনো প্রতিবাদ নেই, কোনো আপত্তি নেই। একদম শান্ত বাধ্য একজন সংসারী মানুষ। কেন সেদিন প্রতিবাদ করেনি বাবা? কাকে ভয় পেয়েছিল? নিজের নতুন স্ত্রীকে, নাকি শান্ত নিস্তরঙ্গ সংসারে নতুন করে ঢেউ ওঠার ঝক্কিটা নিতে চায়নি? ঠাকুমাকে তো বাবা কম ভালোবাসতো না, নইলে ঠাকুমার কথায় বিয়েতে রাজি হতো কি? কিংবা ঠাকুমা হয়তো নিমিত্ত মাত্র। নিজের শান্তি বজায় রাখার জন্য বিয়েটা দরকার ছিল বাবার।
ছুটে যেতে চেয়েছিল সে ঠাকুমার কাছে, কিন্তু নতুন মায়ের তীব্র দৃষ্টির সামনে নিজেকে সে গুটিয়ে নিয়েছিল আস্তে ধীরে। ওই ছোট বয়সেই বুঝে গিয়েছিল টিকে থাকতে হবে তাকে, আর নতুন মায়ের হাতে এখন সংসারের চাবি। কাজেই জটিল সময়ে জটিল জীবন। খানিক ভেবেচিন্তে সে পিসির ঘরে গেল। সবই তো আসলে কথার খেলা। কথার মধ্যে দিয়েই সে জেনে নেবে কোনখানে অসঙ্গতি, কোনখানে উদাসীনতা। সব কিছু বিলিয়ে দিয়েও কি মা আদৌ যত্ন পেয়েছিল এই সংসারে মানুষদের কাছ থেকে? উদাস চোখে জানালার দিকে তাকিয়ে বসেছিল সমাপ্তি। একলা ভাইজিকে ঢুকতে দেখে বলল, তুইও কি তোর বাবার মতো আমার কাছে কৈফিয়ত নিতে এলি? কেন তোর মায়ের গয়না আমি নিজের দখলে রেখেছি? অতীত নিয়ে ভাবতে আমি ভালোবাসি না পিসি। যা আছে তা অতীতের গর্ভে লুকিয়ে থাক। আমার মা কেমন ছিল, কিভাবে পরিচয় হয়েছিল বাবার সঙ্গে, এই বাড়িতে বউ হয়ে আসার পরের দিনগুলো কেমন ছিল, একটু কি চিন্তিত দেখায় পিসির মুখটা। আত্মগত স্বরে বলে ওঠে, ঝামেলা হয়েছে হয়তো অনেকবার, তবু যে মানুষটা আজ ধরাধামে নেই তাকে খারাপ বলি কিভাবে? আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে মনে হয় দাদার এই বউয়ের থেকে অনেক ভালো ছিল। অন্তত নিজের স্বার্থ এভাবে বুঝে নিতে জানতো না। বিয়ের পর ভাইয়ের দরজায় এসে দাঁড়ালে কখনো বিরক্ত হতে দেখিনি। যেটুকু পেরেছে করেছে। শেষের দিকে মাথা খারাপ না হলে। মার কি হয়েছিল? এখুনি কি বললে? মাথা খারাপ কেন? মা আমায় ছেড়ে চলে গেল। একমাত্র ভাইজির দিকে বেশ খানিকক্ষণ একদৃষ্টে তাকিয়ে রইল সমাপ্তি। খুব আস্তে যেন নিজেকে শুনিয়েই বলল সে, ওসব কথা থাক এখন। অসুখ তো আর মানুষের হাতে থাকে না। আমি তখন শ্বশুর বাড়ি, খবর পেয়ে বাড়ি ফিরলাম। পুরনো দিনের কথা নিয়ে মন খারাপ করিস না, যা হওয়ার ছিল হয়েছে। তোর তো আর আমার মতো কপাল নয়। পড়াশোনা শিখেছিস, চাকরি জোগাড় করে নিজের মতো বাঁচ। সারা জীবন স্বামী নয় ভাইয়ের দরজায় গিয়ে দাঁড়ানো বড্ড কষ্টের। তোমাকে মা নিজের গয়না কেন দিয়েছিল? নিজের গলা শুনে ফাল্গুনি নিজেই অবাক হয়ে গেল। সে যে এভাবে কখনো ব্যক্তিত্বপূর্ণ স্বরে প্রশ্ন করতে পারবে কাউকে ভাবেইনি কখনো। দিয়েছিল। সংসারে এমন অনেক কিছু হয়। রেগে উঠল সমাপ্তি। আমি ভেবেছি তুই আমার কাছে মায়ের কথা জানতে এসেছিস, কিন্তু এখন দেখছি তোর মতলব অন্য। এতদিন বাদে কি তুই মায়ের গয়নার হিসেব বুঝে নিতে চাস নাকি? আমি তো শুধু তোমার কাছে জানতে চাইছিলাম, স্বামী তেমন একটা সক্ষম না হলে তার পরিবারের বাকি সদস্যদের খুশির জন্য এটুকু ত্যাগ স্বীকার সব স্ত্রীকেই করতে হয়। ওই কটা গয়না দিয়ে তোর মা আমাকে উদ্ধার করে দেয়নি, বরং তার শ্বশুর বাড়িরই সম্মান রক্ষা করেছিল। এখন যা এখান থেকে। সব কটা লোভী, খালি নিজের নিজের হিসেব বুঝে নিতে আসে। আপন মনে গজগজ করে সমাপ্তি। আমার জন্য কয়েকটা বড়া ভেজে নিয়ে আয়, খিদে পেয়েছে। ক্লাস অফের ফাঁকে সেনাপতিকে ফোন করে ফাল্গুনি, আমি একবার আপনার সঙ্গে দেখা করতে চাই। জানতাম তুমি আমায় ফোন করবে। কবে, কোথায়? বলে ফাল্গুনি, আপনি জায়গাটা চিনতে পারবেন তো? চিনে নেব। তোমার মাকে দেওয়া কথা যে আমায় রাখতেই হবে। প্রায় ভেঙে পড়া বাড়ির একফালি রোয়াক, বেশ পরিষ্কার। চারপাশে অযত্নে বেড়ে ওঠা গাছপালার দল। বাড়ির দেওয়াল থেকে ডালপালা মেলেছে বট অশ্বত্থের চারার দল। ভাঙা গেট হেলে আছে একপাশে। তার ভেতর দিয়ে ঢুকে এলো ফাল্গুনি। এ তার একান্ত আপনার জায়গা, চেনা মানুষের সঙ্গ এড়ানোর ঠিকানা। যখন তার খুব মন খারাপ হয় তখন সে চুপচাপ এসে বসে থাকে এখানে। আগাছায় ঢাকাই জায়গা, সহজে কারোর চোখে পড়ে না। ভাঙা গেট দিয়ে ভেতরে না ঢুকলে কেউ বুঝতেও পারবে না। সাজানো গোছানো শহরের বুকে বিরাট জায়গা জুড়ে এমন এক ভাঙা চোরা বাড়ির অস্তিত্ব আছে। দেখে শুনে অবাক হয়ে সেনাপতি বলে উঠলেন, এমন একটা নিস্তব্ধ জায়গার খোঁজ তুমি পেলে কিভাবে? নতুন মা আসার পর থেকে বাড়ির পরিবেশ কখনোই আমার জন্য সহজ ছিল না। তাই স্কুল পালিয়ে মাঝে মধ্যে এমন শান্ত নিরিবিলি জায়গা খুঁজে বসে থাকতাম। নিজের সঙ্গে সময় কাটানোর একটা অন্যরকম মজা আছে। একবার অভ্যস্ত হয়ে গেলে দেখবেন মানুষের সঙ্গ নয়, লোকজনের ভিড়েও নিজের সঙ্গ আপনাকে ভালো থাকতে সাহায্য করছে। ধীরে ধীরে সেই মজা আমায় টানতে থাকে। পড়াশোনায় ভালো ছিলাম, তাই রেজাল্টে কোনো হেরফের হয়নি। কলেজে ওঠার পর দেখলাম মাঝে মধ্যে ক্লাস অফ থাকে। বই সাজানো লাইব্রেরি থেকে রাস্তার ধুলো ধোয়া অচেনা রাস্তা, সেখানে ঘুরে বেড়ানো মানুষজন আমায় বেশি টানে। এভাবে ঘুরতে ঘুরতে একদিন পেয়ে গেলাম এই জায়গাটার সন্ধান। এ আমার কাছে 7 রাজার ধন মানিকের চেয়ে কিছু কম নয়। তুমি বেশ অন্য রকম, অনেকটা তোমার মায়ের মতো। আসলে কি জানো, ভালোবাসলেও কখনো তোমার মাকে সুজন ঠিকভাবে বুঝতেই পারেনি। আপনি আমার বাবার নাম জানেন? তোমার পরিবারের সবাইয়েরই নাম জানি, চিনিও সবাইকে। থাক সেসব কথা, সময় হলে সবকিছু জানতে পারবে। বলো, এখানে আমায় কেন ডাকলে? মায়ের কথা জানার জন্য। মায়ের সম্বন্ধে আমার ধারণা খুব কম। আসলে সেই বয়সে
চেষ্টা চরিত্র করে যেটুকু জানতে পেরেছি তাও ভাষা ভাষা। মায়ের কি কোনো রকম মাথার সমস্যা ছিল? মানে সামান্য থেমে বলল ফাল্গুনী। মাকে কি কখনো আপনি পাগলামি করতে দেখেছেন? হঠাৎ এই কথা কে বলল তোমাকে? মাথার সমস্যা হওয়া মানেই কিন্তু পাগলামি বোঝায় না। একটা কথা সব সময় মনে রাখবে ফাল্গুনী, মানসিক সমস্যা আর পাগলামি কখনোই এক জিনিস নয়। পিসি বলছিল মায়ের নাকি মাথা খারাপ ছিল। একজন মানুষ আর বাকি পাঁচজনের মতো না হলেই মানুষ তাকে পাগল বলে দেগে দেয়। এ তো তোমার অজানা নয় ফাল্গুনী। কিন্তু কোথায় লেখা আছে বলো সব মানুষকে একই রকম হতে হবে, একইভাবে চিন্তা ভাবনা করতে হবে? তুমি একজন শিক্ষিতা মেয়ে, উচ্চশিক্ষার দোরগোড়ায় দাঁড়িয়ে। নিশ্চয়ই বুঝতে পারছো আমি ঠিক কি বলতে চাইছি। তবে এটা সত্যি, তোমার জন্মের পর তোমার মা পোস্টপার্টাম ডিপ্রেশনে ভুগছিল। সব কিছু থেকে ভীষণ রকম ভয় পেতে শুরু করেছিল। আর তার ভয়ের পুরোটাই যে অমূলক এমনটা বলতে পারলে খুশি হতাম। কিন্তু ঘটনাক্রম এমনটা ছিল না। সেই মানসিক অস্থিরতাই অরুন্ধতির শ্বশুর বাড়িতে ডেকে এনেছিল নতুন সমস্যা। চিঠিগুলো পড়ার পর আমার তো তেমন কিছু মনে হয়নি। ডিপ্রেশনে থাকা মানুষ কি অমন সুচারুভাবে চিঠি লিখতে পারে? একটু অবাক হয়ে সেনাপতি বলে উঠলেন, কিন্তু আমার সঙ্গে যখন দেখা হয় তখন ভীষণ ভয়ে ভয়ে ছিল, ভয় পাচ্ছিল কেউ না ওকে দেখে ফেলে। বলেছিল নিয়মিত পোস্টপার্টাম ডিপ্রেশনের মেডিসিন চলছে, তাই ওরু চাই নিজের পাওয়া সম্পত্তি মেয়ের নামে গচ্ছিত রাখতে, যাতে কোনো রকম আর্থিক সমস্যা তোমায় না গ্রাস করে। আমার ওপর দায়িত্ব ছিল গোপনে তোমার ওপর নজর রাখার। কোনো ডিপ্রেশনে ভোগা মানুষ কিভাবে ভেবেচিন্তে কথা বলতে পারে, নাকি সন্তানের সুরক্ষা নিয়ে এত গভীরভাবে ভাবতে পারে? আপনি বলুন না কাকাবাবু, এমনটা সম্ভব? মাথা নাড়েন সেনাপতি। এতটা গভীরে গিয়ে কখনো ভেবে দেখিনি, কিন্তু এখনো একটা প্রশ্ন থেকেই যায়, এতগুলো টাকা মা পেল কোথায়? মা তো কোনো চাকরি কিংবা ব্যবসা করতো না, নিছক গৃহবধূ ছিল। তাহলে অত দামি একটা ফ্ল্যাট কেনার জন্য যথেষ্ট মোটা অঙ্কের সঞ্চয় লাগে। তোমার মনে এই প্রশ্ন উঠবে আমি আগেই জানতাম। সব প্রশ্নের উত্তর আছে সেভ করা ফাইলে। চামড়ার সুদৃশ্য অফিস ব্যাগ থেকে অত্যাধুনিক ল্যাপটপ বের করে একটা ছোট্ট পেন ড্রাইভ ইনসার্ট করেন তিনি। দেখে নাও, আশা করি সবটা তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। আধ ঘন্টা বাদে ল্যাপটপ ফেরত দিয়ে হাসি মুখে বলল ফাল্গুনী, এই পেন ড্রাইভটা আমি কি নিজের কাছে রাখতে পারি? এখনকার মতো এই পর্যন্ত থাক। এই গল্পের অন্তিম পর্ব আমি কালকে আপলোড করব। গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।